হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব সোলো লেভেলিং এর এপিসোড নাম্বার 11। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে জিনহো এবং ইও একসাথে মিলে অনেকগুলো ডানজনকে ক্লিয়ার করা শুরু করে দেয়, যেগুলো ইও তার টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছিল, যাতে করে সে মিনিমাম নাম্বার অফ গেটসকে ক্লিয়ার করতে পারে তার অর্গানাইজেশন বানানোর জন্য। এবং আমরা দেখতে পাই সেই গেটগুলোকে ক্লিয়ার করার সময় জিনুর লেভেল অনেক দ্রুত বাড়ছিল এবং সে একটা জব চেঞ্জিং কোয়েস্ট পায় এবং সেটাকেই করার জন্য সে শহর থেকে যাচ্ছিল। তো তারপরে আমরা দেখতে পাই জিনু সেই জবটাকে পূরণ করার জন্য শহর থেকে একটু দূরে চলে আসে এবং সে ভাবতে থাকে যে লেভেল 4 পর্যন্ত যাওয়ার পরেই সে কোয়েস্টটি পেয়েছে। এবং এর আগে আমি 2টা ড্যানজনে গিয়েছিলাম, যেগুলো আমি চাবির মাধ্যমে খুলেছিলাম, আর এগুলো ছাড়া আমি পেনাল্টি এবং আর্জেন্ট কোয়েস্টও করেছি। বাট এইবারই প্রথমবার যেখানে সিস্টেমে আমাকে নিচে থেকে কোয়েস্ট দিচ্ছে। তো তার মানে কি এগুলো আগের থেকে আলাদা, এবং আমি এটাও চুজ করতে পারবো যে আমি কখন এটা স্টার্ট করব। তো তার মানে বোঝা যাচ্ছে এই কোয়েস্টটা অনেক হার্ড হতে পারে, বাট এটার মধ্যে আমি আরো ভালো স্কিলও পেতে পারি। তো আমার স্ট্রং হওয়ার জন্য এখন এর মধ্যে যেতেই হবে। তারপরে সে সেই কোয়েস্টকে অ্যাকসেপ্ট করে নাই। ঠিক তখনই তার সামনে একটা গেট খুলে যায়। তারপরে সে ভাবে যে আমি তোমার ডেইলি কোয়েস্ট ফুলফিল করতে ভুলেই গেছি, বাট প্রবলেম নেই, পরে এসে আমি এটা করে নেব। তারপরে সে সেই ডানজনের মধ্যে চলে যায়, যেখানে আমাদের দেখানো হয় যে ইগ্রিস তার জন্য ওয়েট করছিল। তার পরের সিনে আমাদের দেখানো হয় যে ইও তার ফাদারের সাথে একটা লাঞ্চে গিয়েছে এবং সেখানে তার ভাই জিনসুং চলে আসে। তারপরে আমরা আবার জিনুকে দেখতে পাই। জিনুর সামনে একটা নোটিফিকেশন চলে আসে, যেখানে লেখা থাকে যে সে এখানে কোনো পোশন ইউজ করতে পারবে না এবং কোনো ফুল রিকভারি ইউজ করতে পারবে না, এবং এই ডানজনটি ক্লিয়ার না করে সে বাইরেও যেতে পারবে না। তারপরে আমরা দেখতে পাই তার সামনে একটা নাইট চলে আসে এবং জিনু তার ড্যাগার বের করে তার সাথে ফাইটের জন্য রেডি হয়ে যায়। তারপরে তারা দুজন একে অন্যের উপর হামলা করে দেয়, বাট জিনু দেখতে পায় যে তার অ্যাটাকের কোনো প্রভাব বেশি নাইটের উপর পড়ে না। তারপরে সেই নাইটটা জিনুর উপর হামলা করে দেয়, বাট জিনু তার অ্যাটাককে আটকিয়ে সেটাকে ডাচ করে দেয়। তারপর সে আবার তার ড্যাগারের মাধ্যমে তার উপর হামলা করে দেয়, বাট জিনু নোটিস করে যে তার ড্যাগারটা সে আর্মারের কারণে ভেতরে ঢুকছে না। তারপরে তার সেই স্নেকের সাথে ফাইটের কথাটা মনে আসে, যেখানে সেই স্নেককে সে ড্যাগার দিয়ে তো মারতে পারছিল না, তার হাত দিয়ে তাকে মেরে ফেলেছিল। এবং জিনু এখানে সেটাই ট্রাই করার চেষ্টা করে এবং আমরা দেখতে পাই সে তার হাতের মাধ্যমে সে নাইটের মাথাটা একদম আলাদা করে ফেলে। তারপরে আমাদের আবার ইওর সিন দেখানো হয়। তারপরে তার ফাদার তাকে খাওয়ার জন্য বলে এবং তার ভাইয়ের কাছে অর্গানাইজেশনের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন জিনসুং বলে যে আমি সেই কাজটাই করছি, বাট এসরাইং হান্টার মিনবিং ইউ এবং চাহিন আমার অফারটা ডিক্লাইন করে দিয়েছে। বাট এতে আমাদের প্ল্যানের কোনো প্রবলেম হবে না। এই মুহূর্তে আমরা আলাদা আলাদা কান্ট্রির হান্টার্সদের সাথে নেগোশিয়েট করার ট্রাই করে যাচ্ছি, এবং আমার একটা বিশ্বাস যে আমরা যদি তাদের টাকা পয়সা দিই তাহলে তারা অবশ্যই আসবে। তখন সে ইওকে বলে যে ইও, আমি জানি তুমি অনেক কিছু করছো, কারণ তুমি অনেকগুলো সিরিং গেটসকে কিনে নিয়েছো, যার মানে তুমি অনেক বড় কিছু ভাবছো। বাট এটা মনে রাখবে, এটা যদি মজার জন্য হয় তাহলে ঠিক আছে, আর যদি তুমি আমার রাস্তাতে আসো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তখন ইও ভাবতে থাকে যে আমার ভাই জানে না জিনু আসলে কতটা স্ট্রং। তারপরে আমাদের আবার জিনু সিন দেখানো হয়। আমরা দেখতে পাই জিনু তার হাতের মাধ্যমেই সে নাইটস গুলোর সাথে ফাইট করতে থাকে, বাট আমরা দেখতে পাই সেখানে অনেক বেশি নাইটস ছিল। ঠিক তখন একটা মনস্টার অদৃশ্য হয়ে তার উপর হামলা করে দেয়, বাট জিনু বেঁচে যায় এবং সে বলে যে তাহলে এখানে এই টাইপের মনস্টারও আছে যে স্টেল পাওয়ার ইউজ করতে পারে। তারপরে আবার দেখছি জাদুকরও যে ফ্ল্যাশ ম্যাজিক ইউজ করতে পারে। আসলে এটা কি রকমের জায়গা, এমনটা মনে হচ্ছে যে আমার এখানে আগের টেকনিকগুলোকে সব রিপিট করা হচ্ছে। এই কোয়েস্টটা তো আসলে আমি যেমনটা ভেবেছিলাম তার থেকেও বেশি হার্ড। তো আমার এখন এতে সবাইকে হারানোর জন্য আমার আলাদা আলাদা অ্যাবিলিটি ইউজ করতে হবে। যেমন আমি নাইটসদের হারানোর জন্য স্ট্রেংথ ইউজ করতে পারি এবং অ্যাসেসিয়ানদের হারানোর জন্য পারসেপশন ইউজ করতে পারি। স্ট্রেংথ ইউজ করা ছাড়া আমি নাইটের উপর হামলাও করতে পারবো না। ওইদিকে আমার পারসেপশন যদি কম হয়ে যায় তাহলে আমি অ্যাসেসিয়ানগুলোকে ডিটেক্ট করতে পারবো না। বাট এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই ম্যাজিক ইউজারকে নিয়ে। একে হারানোর জন্য আমার অনেক ইন্টেলিজেন্সের প্রয়োজন পড়বে, বাট আমি ইন্টেলিজেন্সে বেশি পয়েন্ট ইনভেস্টও করিনি, যার কারণে আমি আমার ম্যাজিক্যাল পাওয়ারটা খুব ভালোভাবে ইউজ করতেও পারছি না। আর এখন তো আমি আবার হাঁপিয়েও যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমার এই ফাইটটাকে শেষ করতে হবে। তারপরে আমরা ওদিকে দেখতে পাই চুই তার টিমের সাথে জেজু আইল্যান্ডে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তারপরে আমরা দেখতে পাই জিনু সেখানকার সবাইকে হারিয়ে দেয়, যার ফলে সে রেওয়ার্ডও পায় এবং সে রেওয়ার্ড হিসাবে আর্মার পায়। সে আর্মারটা পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ আর্মারটা একদমই লাইট ওয়েট ছিল, মানে কোনো ভারী ছিল না, এবং সে ভাবতে থাকে যে সম্ভবত আমি লেভেল আপ করছি। তারপরে সে নেক্সট স্টেজে যাওয়ার জন্য রেডি হয়। তারপরে সে একটা দরজার সামনে চলে আসে। সে ভাবতে থাকে যে জানি না এই দরজার ওই পারে কি টাইপের অপোনেন্ট আমার জন্য ওয়েট করছে, বাট একে না হারিয়ে তো আমি এখান থেকে বেরো হতে পারবো না। সো আমার কাছে আর কোনো অপশনও নেই। তারপরে সে সেই দরজাকে খুলে দেয়, যার ভেতর থেকে সে অন্যরকম একটা অরা ফিল করতে পারে। তারপরে সে ভেতরে চলে যায় এবং সে ভেতরে যাওয়ার সাথে সাথে চারদিকে আলো জ্বলে যায় এবং সামনে আমরা একটা থ্রোন মতো দেখতে পাই, মানে কিং থ্রোন।
এবং সেই থ্রনকে প্রোটেক্ট করছিল একটা নাইট। জিনও তাকে দেখে ভাবতে থাকে যে একে দেখে ভয়ে তো আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল, এবং এত ভয়ঙ্কর অরা এর আগে আমি কখনো ফিল করিনি। এবং এর নাম থাকে নাইট কমান্ডার ইগ্রিস দ্য ব্লাড রেড। তারপর সে দেখা যায় তার নাম তো ডার্ক রেড কালারের, যার মানে সে আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তারপরে তারা দুজন ফাইটের জন্য রেডি হয়ে যায়, এবং তখন আমরা দেখতে পাই যে ইগ্রিস অনেক দ্রুত এসে তার উপর হামলা করে দেয়। বাট জিনো কোনোভাবে তার হামলা থেকে বেঁচে যায়। তারপরে ইগ্রিস জিনোর উপর আবার হামলা করে তাকে দূরে ছুঁড়ে মারে, এবং দ্রুত আবার তার কাছে গিয়ে তার পিছের দেওয়ালগুলোকে কেটে ফেলে। তখন জিনো ভাবে যে এই শুধুমাত্র স্ট্রংই না, এর স্পিডও অনেক বেশি। তারপরে ইগ্রিস আবার তার উপর হামলা করে দেয়। এবারও জিনো কোনোভাবে তার হামলাকে টাচ করে ফেলে। তারপরে সে ভাবতে থাকে যে এত ভারী আর্মার পরে আছে, তারপরে সে এত দ্রুত মুভমেন্ট কিভাবে করছে, এতে ভাই আসলে অনেক বেশি স্ট্রং। তারপরে সে এসে ইগ্রিসের উপর অ্যাটাক করে দেয়। বাট আমরা দেখতে পাই তার অ্যাটাকে ইগ্রিসের কিছুই হয় না। সে দেখতে পায় যে তার ড্যাগার ইগ্রিসের আর্মারকে কাটতেও পারছে না। তারপরে ইগ্রিস তার তলোয়ার দিয়ে জিনোর উপর হামলা করে দেয়। জিনো তার ড্যাগারের মাধ্যমে তার তলোয়ারকে আটকে ধরে এবং তাকে ছুটে দূরে ফেলে দেয়। জিনো তখন ভাবে যে আমি তার স্পিডকে ম্যাচ করতে পারছি, বাট এর পাওয়ারের সাথে আমি কখনোই পারবো না। এমনকি আমার ড্যাগারও তার আর্মারকে ফেদ করতে পারছে না। তো আমি কি আসলে কি হারাতে পারবো? এনিমি তো আমার ইমাজিনেশনের থেকে অনেক বেশি পাওয়ারফুল। আর এছাড়াও আমার মনে হয় না যে একে আমি ড্যাগার ছাড়া হারাতে পারবো, বাট একে আমি শুধু এইভাবেই ড্যামেজ দিতে পারবো। তখন আমরা দেখতে পাই জিনোর খালি হাত দেখে ইগ্রিসও তার তলোয়ার ফেলে দেয়, যাতে করে তাদের ফাইট সমান সমান হয়। তারপরের সিনে আমাদের দেখানো হয়েছে হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গো এবং তার অ্যাসিস্ট্যান্ট ও সারা রাত ধরে কাজ করতে থাকে। তখন তাদের কাছে হান্টার চয়ের কল চলে আসে। তখন প্রেসিডেন্ট বলে যে তোমরা কি তাহলে যাওয়ার জন্য রেডি? চয় বলে যে হ্যাঁ, বাট সবার আগে আমি আপনাদের থ্যাংক ইউ বলতে চাই, কারণ আপনারা এই বিষয়টা মেনে নিয়েছেন। প্রেসিডেন্ট তখন বলে যে না মেনে তো কোনো উপায়ও নেই, কারণ তুমি মিডিয়ার সামনে বারবার জিজো আইল্যান্ডের বিষয়ে কথা বলছিল, যার কারণে পাবলিকদের সেই ট্র্যাজেডিগুলো আবার মনে হয়ে গেছে, যার কারণে আমাদের এই ডিসিশনটা নিতে হয়েছে। তারপর প্রেসিডেন্ট চয়কে বলে যে তুমি সাবধানে থেকো, কারণ জিজো আইল্যান্ড ডেঞ্জারাস একটা জায়গা। চয় বলে যে আমি জানি, আমাদের মিশন শুধুমাত্র সেখানে গিয়ে ছোট একটা অ্যাটাক করা, যাতে করে আমরা সেখানকার এনিমির পাওয়ার এবং স্ট্রেংথ বিষয়ে জানতে পারি। এই জিজো আইল্যান্ডের থার্ড ব্যাটেল আমার জন্য এখনো শেষ হয়নি। তারপরে আমাদের আবার জিনো সিন দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই ইগ্রিস জিনোর উপর আবার হামলা করে দেয় এবং তাকে ধরে জোরে জোরে তুলছিল এবং মাটিতে ফেলছিল। তারপর তাকে ধরে একটা দেওয়ালে ছুড়ে মারে এবং তাকে অনবরত পাঞ্চ করতেই থাকে। তারপরে জিনো কোনোভাবে তার অ্যাটাক থেকে বের হয়ে ভাবতে থাকে যে আমি তো ডিফেন্স করছিলাম, বাট তারপরে আমি 500 পয়েন্ট শেষ করে ফেলেছি। ভাগ্য ভালো যে আমার কাছে আর্মার আছে। যদি অ্যাটাক আমার উপর ডাইরেক্টলি পড়তো, মানে আর্মার ছাড়া যদি পড়তো, তাহলে আমি এতক্ষণে মরে যেতাম। এর কাছে তো তলোয়ার ছাড়াও অনেক বেশি পাওয়ার আছে, আর আমি যদি স্ট্রেংথকে ম্যাচ করতে না পারি, তাহলে আমার স্পিডকে বাড়াতে হবে। তারপরে জিনো তার স্কিল ইউজ করে তার স্পিডকে বাড়িয়ে দেয় এবং সে ইগ্রিসের উপর অ্যাটাক করে দেয়। বাট আমরা দেখতে পাই ইগ্রিস তার এই অ্যাটাকটাকেও আটকাতে সক্ষম হয়ে যায়। তারপরে জিনো তার ফুল পাওয়ার দিয়ে তার উপর অ্যাটাক করতে থাকে, বাট তারপরেও তাকে সে মারতেই পারছিল না। তারপর ইগ্রিস তাকে একটা লাথি মেরে তাকে দূরে ফেলে দেয় এবং তার উপর আবার হামলা করে তাকে মাটির উপর ছুঁড়ে মারে। বাট জিনো হার মানছিল না, সে ইগ্রিসের উপর লাগাতার হামলা করেই যাচ্ছিল এবং ফাইনালি সে ইগ্রিসকে জোরে একটা লাথি মারতে পারে এবং এর ফলে ইগ্রিস আরো অনেক রেগে যায়, যার ফলে সে জিনোকে অনেক খারাপভাবে মারা শুরু করে দেয়। আমরা দেখতে পাই ইগ্রিস জিনোকে এদিক ওদিক খালি ছুঁড়ে মারছিল আর মারছিল, মানে এমনভাবে তাকে উড়াচ্ছিল জিনোর ফাইট ব্যাক করার কোনো টাইমই পাচ্ছিল না। তারপরে আমরা দেখতে পাই জিনো গিয়ে সেই থ্রোনের উপর বসে যায় এবং তার অবস্থা একদমই খারাপ ছিল। তারপরে ইগ্রিস তার সামনে চলে যায় এবং তার তলোয়ার হাতে নিয়ে তার মাথার উপর হামলা করে দেয়। বাট জিনো তার হাতের মাধ্যমে তার তলোয়ারকে ধরে ফেলে এবং সে বলে যে আমি এখনো মারা যাইনি। এটা বলে সে ইগ্রিসের তলোয়ারকে ছুঁড়ে ফেলে দেয় এবং তার ড্যাগার দিয়ে ইগ্রিসের চোখের উপর হামলা করে দেয়, যার ফলে ইগ্রিস ভালোই আঘাত পায়। তারপরে জিনো ইগ্রিসকে ধরে জোরে দেওয়ালের সাথে ছুঁড়ে মারে। তারপর সে আবার তার ড্যাগারের মাধ্যমে তার গলার উপরে মেরে দেয়। বাট আমরা দেখতে পাই তার এই অ্যাটাকে ইগ্রিসের খুব একটা কিছু হয় না। এটা থেকে জিটো পুরোপুরি একদম পাগলের মতো হয়ে যায় এবং সে ফুল পাওয়ার ইগ্রিসের উপর অ্যাটাক করা শুরু করে দেয় এবং ফাইনালি সে তার ড্যাগারের মাধ্যমে ইগ্রিসের গলার এপার থেকে ওপার বের করে দেয়, যার ফলে ইগ্রিস সেখানে মারা যায়। মানে ফাইনালি সে ইগ্রিসকে মারতে সক্ষম হয়। তারপর জিনো ভাবে যে এটা আসলে অনেক ডেঞ্জারাস ছিল, আমি আসলে অনেক লাকি যে আমি একে হারাতে পেরেছি। এত স্কিল, স্ট্রেংথ এবং এক্সপিরিয়েন্স সবগুলোতেই আমার থেকে অনেক আগিয়ে ছিল। তো আমি যদি কোনো ভুল করে ফেলতাম তাহলে এতক্ষণে আমি মারাই যেতাম। তারপরে সে 4টা রেওয়ার্ড পায়, যার মধ্যে একটাতে সে 1.5 মিলিয়ন গোল্ড পায় এবং সেকেন্ডে সে ইগ্রিসের হেলমেটটা পায়, যেটা একটা স্ট্রাংয়ের হেলমেট ছিল। এছাড়াও সে অনেকগুলো ইকুইপমেন্ট পায়, যেগুলো তার ফিজিক্যাল ড্যামেজকে 15% কম করে দেবে এবং তার ওয়েটালিটি এবং তার স্ট্রেংথকে 20% বাড়িয়ে দেবে। এবং থার্ড নাম্বারে সে একটা স্টোন পায়,
যেটাকে ভেঙে সে একটা স্কিল নিতে পারে। আর লাস্টে সে একটা টেলিপোর্টেশন স্টোন পায়। টেলিপোর্টেশন স্টোনটা দেখে জিনো ভাবে যে তার মানে এই কোয়েস্টটা কি এখনো শেষ হয়নি। তারপরে আমরা দেখতে পাই সেখানে আশেপাশে অনেকগুলো গেট খুলে যায়। তারপরে তার সামনে নোটিফিকেশন আসে যে যতক্ষণ তুমি এখানে টিকে থাকতে পারবা তত বেশি তুমি অ্যাডভান্স পয়েন্ট পেতে থাকবা, এবং যেগুলো তোমাকে আরো হায়ার ক্লাস পর্যন্ত নিয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো নাইট চলে আসে। জিনো তখন ভাবে যে এটা সবাই যদি ইগ্রিসের মতো পাওয়ারফুল হয় তাহলে তো আমি 1 সেকেন্ডও টিকতে পারবো না, বাট আমার মনে হয় না যে তারা এত পাওয়ারফুল। ওইদিকে চয় এবং তার টিম জেজু আইল্যান্ডে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওইদিকে জিনো সেই নাইটগুলোর সাথে ফাইট করতেই থাকে। তারপর সে ভাবে যে আমি এদেরকে যতই মারি না কেন তারা সেই গেটের মধ্যে থেকে আসতেই আছে। এই কোয়েস্টে এই জিনিসটা দেখা হবে যে আমি এখানে কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারি, তো যার কারণে আমি এদের কাছ থেকে লুকিয়ে যাব। তখন সে স্টেলথ স্কিল ইউজ করে অদৃশ্য হয়ে যায়, বাট আমরা দেখতে পাই একটা ম্যাজিক ইউজার তাকে খুঁজে বের করে ফেলে এবং সেই নাইটটা তার উপর তখন হামলা করে দেয়। জিনো তখন তাদের সাথে ফাইট করা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। তারপরে সে সেই নাইটগুলোর সাথে ফাইট করতে থাকে। কিছুক্ষণ পর সে টাইমের দিকে তাকায়, সে দেখতে পায় যে শুধুমাত্র 5 মিনিটই হয়েছে। তারপরে সে ভাবে যে আমার এখানে থাকা ঠিক হবে না, এবং সে টেলিপোর্টেশন স্টোন ইউজ করার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখন একটা নাইট এসে তার হাত থেকে সেই স্টোনকে বাড়ি মেরে ফেলে দেয়, এবং সব নাইট একসাথে মিলে জিনের উপর হামলা করতে আসে। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও। এরপরে আর লাস্ট একটা এপিসোডই বাকি আছে। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।